এখানে কৃষকের দাম পাওয়াটা খুব জরুরি। একটা প্রশ্ন একটু আপনাদেরকে করি, দেখেন, বলেন তো বাংলাদেশে কোন পেশাজীবীরা আজ পর্যন্ত ধর্মঘট করে নাই? সে কখনো বলে নাই যে আমি উৎপাদন করব না। এটা হচ্ছে কৃষকেরা। আপনি এমনকি রিক্সা চালকেরাও বলে আমরা ধর্মঘট করলাম, কিন্তু কখনো কৃষকেরা বলেনি যে আমি উৎপাদন থামিয়ে দিব। কিন্তু সেই কৃষক সুরক্ষায় আমাদের স্পষ্ট যেন নীতিমালা হয়, সেটার জন্য আমার জানা মতে কৃষি মন্ত্রণালয় কাজ শুরু করে দিয়েছে। এবং তাদের একটা উদ্যোগ সম্প্রতি হয়েছে, সেটা হচ্ছে যে ছোট ছোট কোল্ড স্টোরেজ করা। অনেক বড় করতে গেলে অনেক টাকার দরকার হয়, তো ছোট ছোট কোল্ড স্টোরেজ করা তারা 100টারও বেশি হাতে নিয়েছে। এবং এটা আমি জানি যে তারা 1000-এর বেশি আমরা যে সময় দিয়েছি সে সময়ের মধ্যে করে ফেলার চেষ্টা করব, যাতে কৃষককে তার পণ্য পচে যাবে এই জন্য ফেলে দিতে না হয়, সেজন্য বিনা পয়সায় সরকারি এই সার্ভিসটা অ্যাভেল করতে পারে। অনেক বড় বড় প্রকল্প আমরা করি, কিন্তু কৃষি মন্ত্রণালয় মনে করেছে যে ছোট ছোট কিছু কোল্ড স্টোরেজ যদি করি, যেগুলো উপজেলা পর্যায়ে থাকবে, যেখানে বেশি সবজি উৎপাদন হয়, এই কাজটাও কিন্তু শুরু হয়েছে এবং আমরা কৃষকদের ব্যাপক সাড়া পাচ্ছি। কৃষি আইন সুরক্ষায় যেমন, কৃষি জমি সুরক্ষায় যেমন আইন হচ্ছে, সেখানে কৃষকদের সুরক্ষার কথাটাও থাকবে। একটা শুভঙ্করের ফাঁকি আমরা প্রায়ই বলি এক ফসলি জমি, আসলে জমির রেকর্ডে এক ফসলি বলে কিছু থাকে না, এবং সরকার প্রচুর জমি অধিগ্রহণ করে যেগুলো কোনো কাজে লাগে না। সেটা নিয়েও আমাদের কথা হয়েছে যে সেগুলো ফেরত এনে কেমন করে কৃষি কাজে লাগানো সম্ভব, এটা এই কৃষি জমি সুরক্ষা আইনের মধ্যেই থাকবে। আরেকটা হচ্ছে যে এক ফসলি জমি, এখন সরকার যদি মনে করে এই উন্নয়ন প্রকল্প করব, তখন ডিসিকে বলা হয় যে তুমি এই জমি অ্যাকোয়ার করে দাও, ডিসি তখন ওই জমি এক ফসলি হিসেবে সার্টিফাই করে। কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকি এবং বাংলাদেশেই বড়, বাংলাদেশে এই মুহূর্তে আসলে এক ফসলি জমি খুবই কম, বেশিরভাগ জমি 2 ফসলি বা 3 ফসলি হয়ে গেছে। এখন শহরে ছাদ বাগানও কিন্তু এনকারেজ করা উচিত নিরাপদ খাদ্যের স্বার্থে। শহরে ছাদ বাগানের একটা বড় চ্যালেঞ্জ কি জানেন? পরাগায়ন হয় না। কেন পরাগায়ন হয় না বলেন? কারণ শহরে মৌমাছি আমরা পাই না। আর পরাগায়ন না হলে আপনি যদি একটা কাঁচামরিচ লাগান আপনার টবে, কাঁচামরিচের পাতাগুলো কুঁকড়ে যায়। ওই পার্টিকুলার ডিজিজটাকে যেটা প্রিভেন্ট করতে পারতো, সেই জিনিসটা এখন আর আমরা প্রকৃতিতে পাই না, ফলে আমাদেরকে বাধ্য হয়েই তখন পেস্টিসাইডে যেতে হয়। তো আমরা কৃষির কথা যখন বলি, কৃষি জমিকে বাদ দিয়ে, কৃষকের স্বার্থকে বাদ দিয়ে আমরা আসলে কৃষির কথা বলতে পারবো না। আমরা যখন কৃষির কথা বলি, আমরা কেবল জমির কথা বলি না বা কৃষি উপকরণের কথা বলি না, আমরা প্রথাগত জ্ঞানকেও কাজে লাগানোর কথা বলি। আজকাল মডার্ন এগ্রিকালচারের নামে অনেক কিছু এই দেশে নিয়ে আসার চেষ্টা করা হয়, যেটা অন্যান্য দেশে পরীক্ষামূলক পর্যায়ে আছে বা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও তারা অনুমতি দেয়নি। অন্যান্য দেশের সরকার অনুমতি দিতে চাইলেও হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট দেয়নি। আমাদেরকে কিন্তু আমাদের কৃষিকে বাঁচাতে, আমাদের যে নিজস্ব বীজ আছে এগুলোকে বাঁচাতে আমাদের ওই ব্যাপারে সতর্ক থাকতে হবে যে আরও বেশি মুনাফা, আরও বেশি উৎপাদনের লোভে যেন আমরা অপরীক্ষিত এবং সম্পূর্ণ নিরাপদ হিসাবে সার্টিফিকেশন পাইনি এমন কিছু বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে না দিই। ছোট ছোট দুটো কথা ছিল আমার বিষয়ে। একটা ছিল মধুপুর শালবন। মধুপুর শালবন 44,000 একর শালবনটা এখন আছে 3,000 একর। এটা দীর্ঘদিন আমি কোর্টে আইনি লড়াই করেছিলাম, তারপরে কতগুলো ডিরেকশন সরকারের উপর এসছে। আপনারা জেনে খুশি হবেন, মে মাসের 22 তারিখে আমি মধুপুরে যাব। সেখানে ইউক্যালিপটাস গাছ 150 একর থেকে সরিয়ে 150 একরে শালবন লাগিয়ে দেওয়ার কাজটা শুরু করব। এবং মধুপুর শালবনের একটা ময়ূর ছিল, যেটা আগে প্রকৃতিতে ছিল, এখন ময়ূর খালি আপনারা জুতে আর সাফারি পার্কে দেখবেন। আমরা মোট 5টি প্রজাতি চিহ্নিত করেছি, যেগুলোকে আমরা ক্রমান্বয়ে প্রকৃতিতে ছাড়বো। যেমন ময়ূরকে মধুপুর বনে ছেড়ে দিয়ে এই কাজটা শুরু করব। এইটা আমরা 22 তারিখে শুরু করব, কিন্তু বললেই একটা প্রজাতি যেটা প্রকৃতিতে নেই, জুতে আছে, সেটা আপনি বনে ছাড়তে পারবেন না। তার একটা প্রোটোকল আপনাকে ফলো করতে হবে। আশা করি এই প্রোটোকল ফলো করে ডিসেম্বর মাসের মধ্যে আমরা
বাংলাদেশের বন থেকে হারিয়ে গেছে কিন্তু জুতে আছে বা সাফারিতে আছে এমন 5টি প্রজাতি বনে আবার ফিরিয়ে দিতে সক্ষম হব। বীজ সংরক্ষণের কথা বলেছেন আমরা, আর মধুপুরে আরেকটা কথা একটু বলি, মধুপুরের 44,000 বন আমরা আর ফেরত পাবো না, কিন্তু সর্বোচ্চটুকুন ফেরত পাওয়ার জন্য একটা কর্মপরিকল্পনা করতে বলেছি বন বিভাগকে। বন বিভাগ সেই কর্মপরিকল্পনা করে আমাকে দিয়েছে 10 বছরের। আমি বলেছি 10 বছর আমি এটা করতে পারবো না, এটা আগামী 3 বছরের মধ্যে এখনো যেটুকুন জায়গায় ইউক্যালিপটাস গাছ আছে, ধরেন 2022, 23 এবং 24-এ সামাজিক বনায়নের নামে যে ইউক্যালিপটাস গাছগুলো লাগানো হয়েছে, এইটা আমরা আগামী 1 বছরের মধ্যে ওই সকল ইউক্যালিপটাস গাছ সরিয়ে শাল বা অ্যাসোসিয়েটেড স্পিসিস লাগিয়ে দিব। আপনারা প্রায়ই শালে আগুন লাগতে দেখবেন, এটাকে অনেক সময় প্রাকৃতিকও বলা হয়, কোনো কোনো ক্ষেত্রে আবার এই আগুন লাগার ফলে শাল গাছের গোড়া থেকে যে শাল কপিসটা বের হয় এটা পুড়ে যায়, ফলে শালবন সম্প্রসারণের যে উদ্যোগটা সেটা বাধাগ্রস্ত হয়, যার জন্য মাঝে মধ্যেই এই অগ্নিকাণ্ডগুলো নিয়ে আমাদের মধ্যে নানান ধরনের প্রশ্নবোধক চিহ্ন দেখা দেয়। তবে যেটা আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে আপনারা হয়তো জুন মাসের মধ্যেই শালবন পুনরুদ্ধারের পুরো পরিকল্পনাটা পেয়ে যাবেন। এটা তো মানতে হবে যে এই কাজটা 1 বছর বা 1.5 বছরে সম্ভব না। আমরা 3 বছরের একটা টার্গেট করে নামবো এবং এই 150 একরের যাত্রাটা দিয়েই আমরা কাজটা শুরু করে দেব। একই সাথে এই মধুপুর শালবনে যে সমস্ত প্রথাগত বনবাসী আছেন তাদের বন নির্ভর জীবিকা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটাও দেখব। তারা আনারস চাষ করতে পারবেন কিন্তু বাণিজ্যিকভাবে সেটা আর পারবেন না। আর বাণিজ্যিকভাবে চাষ করে কিন্তু ঢাকায় বসবাসরত কয়েকটা ব্যবসায়ী, তারা গিয়ে ওই সরকারি বনের জমিতে চাষাবাদটা করে, সেটাও আমরা বন্ধ করে দেব। তো আমার জন্য এই প্রশ্নটা ছিল, অল আই ওয়ান্টেড টু সে ইজ যে আপনি কৃষি থেকে পরিবেশ, পরিবেশ থেকে পানি, পানি থেকে উন্নয়নের দর্শনকে বিচ্ছিন্ন করতে পারেন না। আমাদের মতন একটা অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু নীতিতে পরিবর্তন আনা যায়, আইনে পরিবর্তন আনা যায়, দ্রুততম সময়ের মধ্যে আমরা তা করব। আর ব্যবহারের ক্ষেত্রে পরিবর্তনের যাত্রাটা আমরা শুরু করে দেব। বাকি কাজগুলো টেবিলের ওই পারে যখন যাব ওই পার থেকে আবার আপনাদের সাথে মিলে এগিয়ে নেওয়ার চেষ্টা করব।